আমি নয়ন শুরু করছি আজকে ফ্রি টক টাইম। আজকের বিশেষ অতিথি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কথা বলবো তার সঙ্গে, বিজেপির সামনে লক্ষ্য কি। দিলীপ, আপনাকে তো স্বাগত, অভিনন্দন সাধনা বাংলায়। নমস্কার, ধন্যবাদ। আপনি 1 বছর হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি পদে। আপনার আগে যারা ছিলেন সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সেরকমভাবে ছাপ ফেলতে পারেনি। আপনার কি এমন কেমিস্ট্রি যে আপনি ছাপ ফেলতে পারলেন? দেখুন, আমি সংগঠনের মানুষ, আমি সংগঠন বুঝি, সংগঠন করি। 1984 সাল থেকে বাড়িঘর ছেড়ে এই কাজেই লেগেছি। জীবনে কোনো লক্ষ্য ছিল না, কোনো সভাপতি হব বা এমএলএ হব এটাও আমার কল্পনাও করিনি। কিন্তু সংগঠন যা বলেছে সেটাই করেছি। সংগঠনের লোককে কী করে নিয়ে আসতে হয়, তাকে তৈরি করতে হয়, কী করে কাজে লাগাতে হয়, এটাই আমি শেখার চেষ্টা করেছি। এখনও রাজনীতি শিখছি, সংসদে রাজনীতি শিখছি। কিন্তু সেই রাজনীতিতে সফল হতে গেলে যে সংগঠন লাগে সেটা পশ্চিমবাংলায় আমরা একদিন তৈরি করতে পারিনি। না, আপনি আসার পর থেকে একটা রিভাইভ হয়ে গেল, কি করে হলো ব্যাপার? সেটা যে জিনিসটা আমার মনে হয়েছে যে এই ধরনের দরকার এখানে সংগঠন। এখানে লোক বিজেপিকে নিজের বাড়ির সামনে দেখতে চায়, নিজের পাড়ায় দেখতে চায়, নিজের এলাকায় দেখতে চায়। সেটাকে আমরা করার চেষ্টা করেছি। গত 1-1.5 বছরে আমাদের কর্মীদের প্রশিক্ষিত করেছি, বুথ স্তর পর্যন্ত সংগঠন কমিটি করার চেষ্টা করেছি। আর তার ফলে লোকের একটা বিশ্বাস হয়েছে, হ্যাঁ বিজেপি সিরিয়াস, তারা লড়তে চাইছে। সারা ভারতবর্ষে মোদিজির মতো নেতৃত্বকে আমরা পেয়েছি, তার একটা লাভ আমরা পেয়েছি। আর সেই সুযোগে আমাদের কর্মীদের উজ্জীবিত করে আমরা লাগিয়েছি সংগঠনে। গত 1 বছরের পরিশ্রমের ফল একটা বিভিন্ন নির্বাচনে এবং বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কি দুর্বৃত্তায়ন ছিল সেই সময়কার? আপনার আগের টার্মে একটা দুর্বৃত্তায়ন ছিল? বাধা তো ছিলই পশ্চিমবাংলায় অনেক রকম। সিপিএমের আমলে লড়াই করেছি আমরা খুব কঠিন পরিস্থিতিতে। দুর্বৃত্তায়ন ছিল নাকি? দলের মধ্যে দুর্বৃত্তায়ন নয়, দলের মধ্যে কিছু বাধা ছিল। আমাদের যারা একরকম ভেবেছেন যে সেই সময় হয়তো এই ধরনের রাজনীতি করলে লাভ মনে করেছেন, যে ধরনের প্রোগ্রাম করেছেন, রচনা করেছেন, সেটা লোক হয়তো সেভাবে সমর্থন করেনি। তাই আমরা কিছু আমাদের সংগঠনের মধ্যে রীতি পদ্ধতি পরিকল্পনার মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন করেছি, তাতে মনে হচ্ছে লাভ হচ্ছে। তো এই পরিস্থিতিতে আজকে যে পরিস্থিতি, সর্বভারতীয় রাজনীতি এবং রাজ্যের রাজনীতি মিলে যে ইস্যুকে ধরা উচিত, যে ধরনের আন্দোলন করা উচিত, সেটা আমরা করছি, ফলে লাভ পাচ্ছি। লক্ষণ সেনকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, দলে আপনি স্থান দিয়েছেন, কিন্তু আপনার আগের নেতৃত্ব ছিল তাকে নিয়ে বিতর্ক হয়েছে, তো ফলাফল ভালো পেয়েছেন। রাজনীতিতে কিছু কিছু ফাটকা খেলতে হয়। লক্ষণ শেঠের যে চরিত্র সেটা বিতর্কিত, আমরা জানি। কিন্তু আমি উনি এলেন, দেখা করলাম, কথা হলো, তো তারপরে ওনার সম্বন্ধে যে ধরনের চর্চা চলে সেটাও দেখলাম আমি। এটা ঠিক যে উনি সিপিএমে ছিলেন, অনেক কাজ ওনাকে দিয়ে করানো হয়েছে, তাকে ঘিরেই নন্দীগ্রাম, অনেক কাজ ওনাকে দিয়ে করানো হয়েছে, সে দোষটা ওনার ঘাড়ে চাপানো হয়েছে। সেটা তো পার্টির সিদ্ধান্ত ছিল। তার বিরুদ্ধে সিবিআই ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারি চার্জশিট হয়েছে, সেখানে ওনার নাম নেই, অতএব ওনাকে দোষী বলা হয়েছে। এই সরকার তার পুরো বিরুদ্ধে ছিল, তাকে তো জেলে ঢোকায়নি। ওটি সাধারণ কেস দিয়ে, ওনার কলেজে নাকি পয়সা এদিক ওদিক হয়েছে, তার জন্য তাকে কেস দিয়ে জেলে ঢোকানো হয়েছে। এই ধরনের একটা ওনার ইমেজ তৈরি করা হয়েছিল। কিন্তু লোকটা সংগঠক, আমার মনে হয় যে তিনি এলে আমাদের লাভ হবে, ওনারও লাভ হবে, তাই আমরা নিয়েছি, তাতে কিছু লাভ আমাদের হয়েছে। সামনেই যে 3টে উপনির্বাচন, সেই উপনির্বাচন বিজেপি ইতিমধ্যেই অনেকটা সেকেন্ড লিডে গেছে, এটাকে ধরে রাখা যাবে 2019 লোকসভা নির্বাচনের ক্ষেত্রে? আমরা তৃণমূলে পশ্চিমবাংলায় 22টা সিটকে টার্গেট করেছি কেন্দ্রের নির্দেশে। আমাদের যোজনাও তৈরি হয়ে গেছে। এই ডিসেম্বর থেকে তার জন্য পুরোপুরি লেগে যাচ্ছি আমরা। একদিন সংগঠন তৈরি করেছি, সংগঠনটাকে আন্দোলনের রূপ দেবো আমরা। সেখানে সব জায়গায় সংগঠক পূর্ণকালিক লাগাবো, যাতে আগামী 19 তারিখ, যেটা আমাদের মাননীয় সর্বভারতীয় সভাপতি বলেছেন যে 2014 বিজয় রথ লখনৌ হয়ে দিল্লি পৌঁছেছে, আর 2019 বিজয় রথ কলকাতা থেকে দিল্লি পৌঁছাবে, তার কথাকে আমরা সত্যে পরিণত করব। কি করে পৌঁছাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণাত্মক রাজনীতি করছে, প্রশাসন চালাচ্ছে, বিজেপি শর্তে সংগঠন নেই, কিভাবে করবেন আপনারা? দেখুন, মানুষ বাধ্য হয়ে মমতা ব্যানার্জিকে একসময় অ্যাকসেপ্ট করেছিল, কারণ তার কোনো বিকল্প ছিল না বামপন্থীদের। সেই জায়গাটা আমরা নিতে পারিনি। তার যদি সুন্দর বিকল্প আমরা দিতে পারি, ভালো বিকল্প দিতে পারি, ওনারা নেবেন, যেমন সারা দেশে লোকেরা নিচ্ছেন। মমতা ব্যানার্জি খালি গিমিক দেন, উনি রাস্তায় নামতেই ভালোবাসেন, প্রশাসন চালানো জানেন না। একটার পর একটা ঘটনা ঘটছে, টেরোরিজম থেকে আরম্ভ করে আজকে শিশু পাচার, যে ধরনের জঘন্য ঘটনা ঘটে চলেছে, এটা কোনো সভ্য সমাজে হয় না। এখানে প্রশাসন আছে বলে কিছু মনে হচ্ছে না, মানুষ খুব হতাশ। সেই সুযোগটা আমরা নেব। আপনি অতি বড় নিন্দুকেরাও বলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেভাবে ময়দানে আক্রমণাত্মক, বিধানসভাতে আক্রমণাত্মক থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। লোকের অনেক কিছু মনে হয়, লোকে বলতো যে মোদিজি দিদি নাকি এক হয়ে গেছে। সেটা আমরা দেখাচ্ছি, আমরা দেখিয়েছি বলে লোক আমাদের সাপোর্ট করেছে যে এটা ঠিক না, এটা মিথ, সিপিএমের তৈরি করা। সেটা মমতা ব্যানার্জি একজন নেত্রী, তিনি লড়াই করেছেন, তার রাজনীতির ক্ষেত্রে তার প্রতি আমার সম্মান থাকতে পারে। তিনি বাংলা সর্বনাশের অনেকটা কারণ। তিনি বিধানসভাতে তার চোখে চোখ রেখে নাম নিয়ে আমি আক্রমণ করে বলেছি, যদিও আজ পর্যন্ত আমনে সামনে তার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। বিধানসভাতে সময় দেন না স্পিকার দেন না, নয় বিরোধী দলকে যে দেওয়া হয়, কারণ ওখানে সবকটা দলই আমাদের বিরোধী আর সবাই আমাদের ভয় পায়। তাই বিজেপি যাতে সময় না পায়, বিরোধী আর সরকার পক্ষ এই ব্যাপারে একমত
তাই আমাকে বাধ্য হয়ে অনেক সময় বিধানসভাকে বন্ধ করতে হয়েছে চিৎকার চেঁচামেচি করে। তারপরে আমি সময় পেয়েছি স্পিকারের কাছ থেকে। এটা তো আমরা লড়াই করতেই হবে, আমাদের লড়াই ভেতরে বাইরে সব জায়গায়, এর মাধ্যমে আমরা এগোবো। কোথাও কি মনে হয়েছে আপনার দলের বিভিন্ন মহল থেকে একটা কানপাতলি শোনা যায় যে এবারে 2016 বিধানসভা নির্বাচনে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বলে বিজেপি তার অনেক জায়গাতে আসন বাড়াতে পেরেছে, সংখ্যা বাড়াতে পেরেছে, ভোট বাড়াতে পেরেছে, তাই কি? আন্ডারস্ট্যান্ডিং বিজেপি করবে না, করেনি। দিলীপ ঘোষ কোনোদিন করবে না। দিলীপ ঘোষ লড়াই করে জিতেছে। এবারে হাওয়াটা পরিষ্কার ছিল জোটের বিরুদ্ধে, মানুষ জোটকে চায়নি, কংগ্রেস বা সিপিএমকে। তাই যেখানে জোটের প্রার্থীকে যে হারাতে পারবে তাকে ভোট দিয়েছে। আমরা 3 জায়গায় জোটের প্রার্থীকে সেকেন্ড পজিশন রেখে জিতেছি। যেখানে আমরা সেরকম পরিবেশ তৈরি করতে পারিনি যে আমরা জিততে পারি, লোকে টিএমসিকে জিতিয়েছে। সেই সুযোগটা টিএমসি নিয়েছে। এটা ঠিক যে বিজেপির ভোট বাড়ার লাভটা টিএমসি পেয়েছে, কারণ ট্রেনটা টিএমসির দিকে ছিল। সেই জন্য আমরা আমাদের সংগঠনকে বাড়িয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করেছি। পরের এই যে উপনির্বাচন আপনারা দেখেছেন, আমরা 2.5 গুণ ভোট বাড়িয়েছি। কুচবিহারে 3 গুণ বাড়িয়েছি তমলুকে। এই ট্রেনটা থাকবে এবং এই গতিটা আরও আসবে। লোকের বিশ্বাসটা আমরা জিতেছি এতদিনে, যে আমরা জিততে চাই। বাকি সব বাধা দূর হয়ে যাবে। সামনে পঞ্চায়েত নির্বাচন, যে সংগঠন আপনাদের রয়েছে তাতে কি লড়াই করার মতো মোকাবিলার বা জায়গায় রয়েছেন আপনারা? আমি এটাই বলতে চাই, সাংগঠনিক শক্তিবৃদ্ধি হয়েছে বলে আমরা ভোট বাড়াতে পেরেছি। যদি সন্ত্রাস না হতো 3 জায়গায় আমরা সেকেন্ড পজিশন আসতাম। সন্ত্রাসের গল্প তো বামেরাও করতো না, সে তো সবাই দেখেছে। 600 বুথ থেকে আমাদের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। সিপিএম ভয়ে বেরোয়নি, ক্যান্ডিডেটও দেয়নি, প্রচারও করেনি। আমি বলছি যে আজকে বিজেপির যে সংগঠন ওয়েস্ট বেঙ্গলে আছে, যে সময় টিএমসি ক্ষমতায় আসে তখন তাদের এই সংগঠন ছিল না, তাও জিতে এসছে ওরা। আমরা আমাদের সংগঠন বাড়িয়েছি, আমাদের সংগঠনের জোরে আমরা জিতে আসবো, মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি। আর কিছু লাগবে না, আমরা বিজয়ী হব। দিদিদের বারবার সমালোচনা হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছে, ঠিক আছে, এটা তো ফেডারেল স্ট্রাকচারে গণতান্ত্রিক প্রক্রিয়ার সমালোচনা চলবে। কিন্তু কেন্দ্রের যে প্রকল্পের টাকাগুলো 100 দিনে টাকা দিচ্ছেন না, আপনারা অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়া হচ্ছে, কারণটা কি? কেন্দ্র সরকার এই সরকারের উপরে বিশ্বাস রাখতে পারছে না। টাকা 9-6 হচ্ছে, হিসাব আসছে না, তদন্ত করাচ্ছেন না। ওনারা বলছেন না, তদন্ত তো হবেই, সে ক্যাগ রিপোর্ট আসবে, সেখানে পরিষ্কার আগেও এসছে, সেখানে ক্লিয়ার হয়নি। তাই সরকার ঠিক করেছে যে টাকাটা আমরা দিচ্ছি যেন সদুপযোগ হয়। তারা ঠিক করেছেন এরকম 17টি ডিপার্টমেন্টে 78টা প্রজেক্টের টাকা ডাইরেক্ট বেনিফিশিয়ারিকে দেওয়া হচ্ছে। এর অধিকার আছে কেন্দ্রের, তো তাদের খুশি হওয়া উচিত যে আমাদের ঝামেলা কমে গেল। আমি কালকে পরশু নগরায়ণ সমিতির বৈঠকে ছিলাম, স্ট্যান্ডিং কমিটি। সেখানে আমাদের চেয়ারম্যান অতীন ঘোষ বলছেন যে উপর থেকে সরকার প্রজেক্ট দিচ্ছে, টাকা দিচ্ছে, ম্যান পাওয়ার দিচ্ছে না, আমরা প্রজেক্টগুলো রূপায়ণ কী করে করবো? আমরা তো সেইটা ভেবেই বলছি যে তোমাদের কষ্ট করতে হবে না, কাজ করাও, আমরা পয়সা দিয়ে দিচ্ছি। আর এটা বাড়বে, সেখান থেকে নজর রাখার জন্য অফিসারও এসে গেছেন। তো এই সরকারের যে গতিবিধি, এটা লোকের সন্দেহের উপরে নয়। উনি রেগে যাচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন কেন? মমতা রেগে যাওয়ার কারণ হচ্ছে যে সেখান থেকে ঘরের সংসার চালিয়ে কিছু টাকা বাঁচাতেন উনি, সেটা সুবিধা হবে না। ওনার ভাইরা যারা লুটপাট করে সিন্ডিকেট করে খাচ্ছে, বা পুরো পার্টিটাই চলছে কেন্দ্র সরকারের টাকায়, সমস্ত প্রজেক্ট চলছে কেন্দ্র সরকারের টাকায়, এটা অন্য উল্টো প্রচার করতে, সেটা বন্ধ হয়ে যাবে। বামেরাও করতো, তখন উপরে দেখার মতো লোক ছিল না। আজকে দেখার লোক এসেছে, সে দেখে নিচ্ছে, টাকা দিচ্ছে, পাই পাই হিসাব চাই, ঠিক জায়গায় কাজ হওয়া চাই। উনি তো বলেছিলেন পিএম থেকে ডিএম ফান্ডে আসা উচিত। ডিএম ফান্ডে দিয়ে একদিন দেখা গেল পিএম দেখলেন যে পিএমের টাকা লোকের কাছে পৌঁছচ্ছে না, তা ডিএমকে বাদ দিয়ে সোজাসুজি যে কাজ করছে তার হাতে পৌঁছাচ্ছে। আমি একটা কথা বলি, 100 দিনের কাজে বহু লোক মারা গেছে, তার জব কার্ড পার্টি অফিসে আছে, তার নামে পয়সা যায়, কোথায় যায়? বহু লোকের নাম নাই, আর বেশিরভাগ জব কার্ড রাখা হয়েছে, এসে যাও, অর্ধেক তোমার অর্ধেক আমার। এর রিপোর্ট নিয়েছেন কেন্দ্র সরকার। তাই এই সমস্ত ধাঁধলিবাজি থেকে বার করার জন্য এর ব্যবস্থা নিয়েছেন। সারা ভারতবর্ষ এটা মেনে নিচ্ছে, পশ্চিমবঙ্গে কেন কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি। এনে কোনো শ্বেতপত্র প্রকাশের দাবি করবেন বিধানসভাতে? 100 দিনের কাজ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা 9-6 যে অভিযোগটা আপনারা করছেন, শ্বেতপত্র প্রকাশের দাবি কি করবেন? ধীরে ধীরে সবই করবো আমরা, দেখা যাক এবার বিধানসভা কীরকম চলে তার উপর নির্ভর করছে। সারা দেশ জুড়ে এই মুহূর্তে বিতর্ক চলছে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে। আপনি শুরুতে বলছেন ফাটকা বিষয়, মানে অনেক মমতা বন্দ্যোপাধ্যায় ফাটকা রাজনীতি করে। আপনার কি মনে হয় যে সত্যি নরেন্দ্র মোদী কোথাও ফাটকা রাজনীতি করলেন গোটা দেশ জুড়ে? 2014 লোকসভা নির্বাচনে যে হাওয়া ছিল মোদী হাওয়া, সেই হাওয়া কার্যত কি আছে এখনো মনে হয়? দেখো, নরেন্দ্র মোদী যে স্টেপ নিচ্ছেন এটা অকল্পনীয় এবং ঐতিহাসিক, কেউ কল্পনাও করতে পারেন যেটা উনি করে দেখাচ্ছেন। পাকিস্তানের ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করা, বা আর্থিক সংস্কার থেকে কিছু নতুন প্রজেক্ট, 70 বছর হয়ে গেছে রাজনীতি, 70টা প্রজেক্ট উনি ঘোষণা করেছেন, আর সব সাধারণ মানুষের জন্য। আর এই যে নোটকে বাতিল করে দেওয়া, যে একটা, সেটা নেতারাও বলছেন যে এটা বুকের পাট আছে, এটা উনি করে দেখিয়েছেন। তার কারণ হচ্ছে এই ভোট বাতিলের পরে যারা কাঙ্গাল হয়ে গেছেন তারা রাস্তায় নেমে গেছেন, বাধ্য হয়েছে তারা নামতে। সারা ভারতবর্ষে বিজেপি আজ প্রায় 45% জনসমাজকে তার রাজ্যের ক্ষমতার আন্ডারে নিয়ে এসছে। সেখানে কোনো উৎপাত হচ্ছে না, সেখানেও তো এই সমস্যা আছে, সেখানেও তো কালো টাকা আছে। বিজেপি যে এই কাজটা খুব সৎসাহসের সঙ্গে করছে,
স্বচ্ছতার সঙ্গে। তার প্রমাণ হচ্ছে বিজেপির একজন এমপি আছেন যিনি কংগ্রেস থেকে এসেছেন, রেড্ডি, 500 কোটি টাকা শোনা গেছে ওনার মেয়ের বিয়েতে খরচা করছেন, তার বাড়িতেই প্রথম রেড করেছে। তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজপথে নেমেছে, বামেরাও বন্ধ থেকেছে, এটা কি গোটা? দেখুন, একটা জিনিস তো অনেকদিন আমরা দেখছিলাম, সিপিএম যত ধীরে ধীরে এখানে শুয়ে পড়ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, টিএমসির খুব কষ্ট হচ্ছিল যে বিজেপি জায়গাটা নিয়ে নিচ্ছে, কারণ বিজেপির সঙ্গে ওনারা পারবেন না, বিজেপির নীতিনিষ্ঠ সাংগঠনিক দল। তো তাই অক্সিজেন দেওয়ার জন্য সিপিএমকে যে তোমরা বন্ধ করো, আমরা মিছিল করি, বিজেপি যেন জায়গা না পায়, এই চেষ্টা করা হচ্ছে। যেমন দিল্লিতে গিয়ে মোদির বিরুদ্ধে, ওয়েস্ট বেঙ্গলে সেরকম বিজেপিকে যাতে জায়গা না পায় তার জন্য দুজন মিলিত হয়ে চেষ্টা করছেন। এটা সেই ফিশ ফ্রাই ডেমোক্রেসির ডিপ্লোমেসির একটা অন্য রূপ, সেটা মানুষ বুঝতে পেরেছে, সেজন্য বন্ধ হয়নি। আর সরকারে থাকলে সরকারি প্রশাসনকে ব্যবহার করে লোকজন নিয়ে এসে এটা নাটক করা যায়, তাতে সমাজে প্রভাব ফেলা যায়। আপনারা ফিশ ফ্রাইয়ের কথা বলছেন, মটন কষা তো আপনারাও পেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, চাইলে তো পেতে পারেন। শুনুন, আমি তো মটন খাই না, অতএব প্রশ্নই নেই যাওয়ার। আমি ডাল ভাত খাওয়ালো আর ডাল রুটি খাওয়ালো। না, ফিশ ফ্রাই নিয়ে অনেক বিতর্ক হচ্ছে তো, হ্যাঁ, মটন কষা। সেই জন্য সেদিন দিদি যে কথাটা বলেছিলেন বামপন্থী দিদি, যে আপনাদের পার্টি যে উঠে যাচ্ছে একটু জোর করুন, বিজেপি জায়গা নিয়ে নিল, সেটা আজকে সত্যে পরিণত হয়েছে। দিদি বলেছেন বিজেপি আমাদের 1 নম্বর শত্রু, তো উনি চাইছেন যে আমরা তার সঙ্গে প্রতিস্পর্ধা হিসাবে দাঁড়াই, সেটা আমরা করে দেখাচ্ছি। এই নির্বাচন দ্বারা প্রমাণ হয়ে গেছে। আর এই সরকারের উপরে সাধারণ মানুষের বিশ্বাস চলে গেছে, কেন্দ্রের সরকার তো নাই। দেখুন, এই আধার কার্ডের কথা উঠছে, রেশন কার্ডের কথা উঠছে, পশ্চিমবাংলায় 66 লক্ষ রেশন কার্ডকে ক্যান্সেল করতে হয়েছে। কত বড় এখানে জালি ব্যাপার আছে, সব ব্যাপারটাই একটু 2 নম্বর। তদন্তের দাবি করবেন এটা নিয়ে? আমরা এই শিশু পাচার নিয়ে অলরেডি সিবিআই তদন্ত দাবি করেছি। এরকম অনেক বিষয় সামনে আসবে এবং সেটা ঠিক সময় তার তদন্ত হবে। 2014-তে একটা স্লোগান ছিল, ভাগ মদন ভাগ, ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ, আপনাদের কেন্দ্রীয় নেতা দিয়েছিল। আলটিমেট ভাগা মানে মদন মিত্র জেল গেছেন, তিনি ফিরে এসেছেন, কিন্তু বিজেপি কার্যত অনেকটা পিছনের দিকে চলে গেল না? বিজেপি পিছনে, বিজেপিতে 2017-তে মোদির হাওয়াতে আমরা একটা ভোট বাড়িয়েছিলাম, এর আগেও 2089-তে বাড়িয়েছিলাম রাম মন্দিরে, কিন্তু সংগঠন তৈরি করে ওটা ধরার মতো আমাদের ক্যাপাসিটি ছিল না। কিন্তু 14-র পর থেকে আমরা থামিনি। মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে, সেখানেও আগের চাইতে অনেক গুণ ভোট বেড়েছে। বিধানসভায় 10.5%, প্রথমবার আমরা নিজের শক্তিতে লড়াই করে পেয়েছি। আর এবারে যে বাই ইলেকশনে আমরা কোথাও 28%, কোথাও 15%, এটা বিজেপি কোনোদিন পশ্চিমবাংলায় করতে পারেনি, প্রথমবার করলো। তার মানে আমরা ঠিক রাস্তায় ঠিকভাবেই ঘুরছি। 2014 যেভাবে আপনারা আক্রমণাত্মক ছিলেন সারদা ইস্যুতে, এই নোট বিতর্ক কেন্দ্র করে আসল যে রহস্য, যেটা নিয়ে দুর্নীতি, বহু মানুষ সুইসাইড করেছে, আপনারা রাস্তায় নেমেছেন, সারদা কাণ্ড নিয়ে তদন্তের গতিটা কিন্তু পাল্টে যাচ্ছে। নোট বিতর্ক নিয়ে এখন সবাই গলা জলে মাছ ধরছে, বিভিন্ন দলগুলো। তা বিজেপি কি দাবি করবে না সারদা কাণ্ডের ক্ষেত্রে যে সরকার দায়ী? সারদা কাণ্ডে যাদের নাম এসেছিল তারাই এখন রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। কেউ শুরু করেছিল চিটফান্ড, কেউ তার লাভ নিয়েছিল, সবাই এরা এর মধ্যে কোনো না কোনো যুক্ত, সব পার্টির নেতাদের নাম এসছে এর মধ্যে। তাই তাদের ভয়টা বেশি, কারণ তারা যে টাকা সংগ্রহ করেছিলেন সেই টাকাটা মোদিজি মাটি করে দিয়েছেন। তাই কিছুদিন সে দুঃখে চিৎকার চেঁচামেচি করছেন, ওনার সাধারণ মানুষের লোকে দোহাই দিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ পিকচারে নেই। সাধারণ মানুষ তো যে যার কাজে লেগে গেছে, তাদের আর টেনশন নেই, জানে যে ওদের জন্যই মোদিজি করেছেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা এত সুদূর প্রসারী ব্যাপার, দুদিনে কিছু হয় না আন্দোলন করে, আর মোদিকে পিছিয়ে দেওয়া যায় না, মোদি এগিয়ে নারদা সারদা সবই হবে। আমি শুনলাম যে এথিক্স কমিটির বৈঠক ডাকা হচ্ছে নেক্সট মাসে। নারদা যে হয়েছে তার মধ্যে 5 জন এমপি আছেন টিএমসির, তো ভগবান যদি করে 5 জনকে হয়তো পদত্যাগ করতে আবার সাসপেন্ড হতে পারে। 5 জন এমএলএও পশ্চিমবাংলায়, 4 জন কংগ্রেসের, 1 জন সিপিএমের দল ত্যাগ করে, তারাও ফেসে আছে। তো বাংলার রাজনীতি একটা খুব তাড়াতাড়ি ডামাডোল তৈরি হবে আগামী বছর, সেটা দেখুন। পশ্চিমবঙ্গের রাজনীতি তাহলে কি আমি বলছি যে মূল্যবোধের রাজনীতি ক্রমশ হারাচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে সহিষ্ণুতার অভাব রয়েছে, পশ্চিমবঙ্গের রাজনীতি একসময় সারা ভারতবর্ষের দিক তৈরি করতো, সেটা কি কোথাও কোথাও মনে হচ্ছে যে অবক্ষয় দিকে যাচ্ছে? বাঙালির সতনাম, একটা সুনাম ছিল সৎ হিসাবে, সিম্পল হিসাবে, চিন্তক, শিক্ষিত, স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে। কিন্তু পশ্চিমবাংলা যে ধরনের সন্ত্রাসের রাজনীতি, যে ধরনের দুর্নীতির রাজনীতি এবং এই চিটফান্ডকে নিয়ে যে ধরনের বাঙালিকে কালিমা মুক্ত করা হলো, ইতিহাসে কোনোদিন এটা হয়নি। এটা আমাদের পক্ষে খুবই অপমানজনক। বাংলার রাজনীতি এত নিচে কোনোদিন নামেনি। আর আজকে কেবল একজনের স্বার্থে বা একটি পার্টির কালো টাকা বাঁচাবার জন্য রাস্তায় যেভাবে আন্দোলন হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন ভুলে গিয়ে, প্রশাসন বলে কিছু নাই, 1 পয়েন্ট প্রোগ্রাম, মোদির বিরোধিতা করো, এনিহাও টাকাটা বাঁচাও। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে পুরনো 500 টাকার নোটও চলুক, নূতনও চলুক। এর পিছনেই রহস্যটা লুকিয়ে আছে। কাজ হচ্ছে না বলছেন, এই রাজ্যে কোনো কাজ হচ্ছে না, কিছুই কাজ হচ্ছে না। যে ধরনের ঘটনা ঘটছে, যে শিশু পাচার নিয়ে যে ধরনের ঘটনা সামনে এসেছে, আপনারা বড় বেশি সমালোচনা করছেন না? পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, আপনারা বলছেন কিছুই হচ্ছে না। আমি জঙ্গলমহলের ছেলে, আমি জানি জঙ্গলমহলে 2বার আমি নকশাল আন্দোলন দেখেছি, 70-72-ও দেখেছি, মনে আছে কীভাবে খুন হতো লোক, আর 2000-এর পরেটাও দেখলাম।
পাহাড়েও নিয়মিত যাচ্ছি, চা বাগানে পেমেন্ট হচ্ছে না, লোক সুইসাইড করছে, রাজ্য বলছে আমাদের কোনো দায়িত্ব নেই। ওখানে জঙ্গলমহলে ফুটবল ম্যাচ হয়েছে, মানুষের কোনো আর্থিক বা অন্য কোনো সুবিধা কিছু হয়নি, রাস্তাঘাটও ঠিক মতো হয়নি। আমি তো সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি। মাওবাদীদের আক্রমণ নেই সে অর্থে। না, আমি জিজ্ঞেস করলাম ওখানে, ভাই মাওবাদীরা কোথায়? ওখানকার লোক বলছে সব নবান্নে আছে, অতএব আমাদের কোনো টেনশন নেই। কারণ সেই যে কৃষ্ণজিকে হত্যা করা হলো, ওকে জামবনিতে ধরা হলো আর শালবনিতে মারা হলো, আর আমাদের অভিষেকবাবু ঘোষণা করলেন যে আমরা মেরে দিয়েছি। তো এইভাবে তৈরিও করা হলো, এদের হত্যাও করা হলো, উদ্দেশ্য ইলেকশন জেতা, ওটা হয়ে গেছে, আর দরকার নেই কিছু। সেই জন্য অ্যাডমিনিস্ট্রেশন থাকলে যেটা হয়, আজকে বাংলাদেশ থেকে জামাত, সিমি, আইএসএ চররা বাংলায় এই প্রশ্নে আসবো আরেকটা। তার আগে যেটা প্রশ্ন, যে শহর জুড়ে নীল সাদা রং দেখতে ভালো লাগে না, সুন্দর তো লাগে না? দিদি যে ধরনের শাড়ি পছন্দ করেন, চটি পছন্দ করেন, উনি চান সারা পৃথিবীটা সেই রঙের হোক। তো নীল পাড় সাদা শাড়ি সমস্ত সরকারি ভবনের রং পাল্টে দেওয়া হয়েছে। তিনি 3-4টি পরিবর্তন করেছেন বাংলার পরিবর্তনের ডাক দিয়ে। এক তো সরকারি ভবনের নীল সাদা রং করেছেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে নিজের নামে চালিয়েছেন, আর এখন বিভিন্ন পার্টির প্রতিনিধিদের পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটির কাউন্সিলরদের নিয়ে এসে নাম পরিবর্তন করে পার্টি পরিবর্তন করাচ্ছেন। শেষ করেছেন বাংলার নাম পরিবর্তন, বঙ্গ থেকে বাংলা। এই 4টি পরিবর্তন ছাড়া কোনো পরিবর্তন করতে পারেন। শিল্পের পরিবর্তন হচ্ছে, শিল্প আসছে পশ্চিমবঙ্গে, জার্মানি যাচ্ছে। সে তো উনি বেড়াতে যান সিঙ্গাপুর থেকে জার্মানি, কিন্তু আজ পর্যন্ত কোনো কোম্পানি আসেনি। কত হাজার বা লাখ কোটি টাকা ইনভেস্ট হবে তার কোনো হিসাব নেই, আসা যাওয়া চলছে, লোক দেখানো খালি, নাচা গানা পর্যন্ত হয়, শিল্পী নিয়ে গিয়ে সিঙ্গাপুরে ড্যান্স হচ্ছে, পয়সা আসছে না। এসব বোকামি। লোক জানে বাংলায় গেলে কোনো সিকিউরিটি নেই, যেখানে কারখানার মালিককে কারখানার মধ্যে পোস্টে বেঁধে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোনো শিল্পপতি সেখানে আসবে? কী সিকিউরিটি আছে? টাকাকে টাকা যাবে, প্রাণকে প্রাণ যাবে। সেজন্য আর তার পার্টির নেতারা আজকে সিন্ডিকেট এবং তোলাবাজিতে এত ব্যস্ত, এমন কোনো জায়গা নেই যেখান থেকে টাকা তোলা হচ্ছে না। মানুষ কিসে ভরসায় আসে? মানছি শিল্প হচ্ছে না পশ্চিমবঙ্গে, ঠিক, কিন্তু আপনার আসানসোল বিজেপি সাংসদ মন্ত্রী হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেল, কেন্দ্রীয় সংস্থাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কেন উদ্যোগ নিচ্ছেন আপনারা? যেগুলো রুগ্ন শিল্প আছে, কেন্দ্র সরকার বলেছে আমরা আর বইব না, কারণ এর জন্য আমাদের সরকার দায়ী নয়। ভোটের সময় তো আপনারা অনেক বলেছিলেন, বছর ধরে এগুলো চেষ্টা হয়েছে। 2014 ভোটের সময় তো আপনারা ভোট চেয়েছিলেন, কয়েকটা চালু হচ্ছে, যেমন ইউরিয়া কারখানা দুর্গাপুরে, ওটা চালু হচ্ছে, প্রসেস শুরু হয়ে গেছে। কিন্তু এত কারখানা আর এত হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে বয়ে বাড়ানো সরকারের পক্ষে সম্ভব নয়। এই নীতিটাই পাল্টাতে হবে, যে নীতিতে কংগ্রেস সরকার শুরু করেছিল, রাশিয়াকে খাইয়ে দিয়ে ওখানকার টেকনোলজি, ওখানকার টাকা, ওখানকার টেকনিশিয়ান নিয়ে এসে, আর আমাদের বিদেশ থেকে লোন নিয়ে আসা টাকাগুলো লুট করে নিয়ে যেত বছরের পর বছর। আর যে ভুল নীতি নিয়েছে সেটা শুধরাতে হবে আস্তে আস্তে। এইভাবে বয়ে নিয়ে তাহলে আমাদের অর্থনীতি কোনোদিন দাঁড়াবে না, আর সরকার তার বিকল্প তৈরি করছে। আপনারা বলছেন শিল্প হচ্ছে না, মানছি। সিঙ্গুরের তো ঐতিহাসিক ঘটনা ঘটলো, আপনাদের অসুবিধাটা কোথায় আছে? সিঙ্গুরের যেটা হলো, হ্যাঁ, কত শো কোটি টাকা খরচা হলো সেটা রিমডেলিং করতে আমার জানা নেই। তো যদি ওখানে চাষবাস হয় তো একটা দিক রক্ষা হলো, শিল্প তো গেলই, কারণ এই অত্যাচারে শিল্প গুজরাটে চলে গেল। গুজরাটকে অনেক সেফ মনে করছেন ওরা পশ্চিমবাংলার চাইতে। আমি বলছি তার অল্টারনেটিভ কোনো শিল্প আনা উচিত, যেখানে 2-4 হাজার লোক কাজ পাবে। নাহলে এই যে মানুষকে ধোকা দেওয়া, আজকে ওখানকার মানুষই বিরক্ত। আপনারা তো আন্দোলনের সময় ছিলেন, তো সিঙ্গুর আন্দোলনের সময় বিজেপি তো ছিল সেই সময়। সিঙ্গুরের আমরা যেই ধরনের জমি গ্রহণ করা হয়েছিল তার বিরোধিতা করেছিলাম। কারখানা বন্ধ করতে আমরা যাইনি, আমরা তার পক্ষেও নাই। এখন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন সিঙ্গুর নিয়ে, সেটা পুরোটাই ভুল হয়েছে। কারখানা বন্ধ করা ভুল হয়েছে, আবার জমিকে এই যে খুঁড়ে সেখানে যা ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, তার কবে ওটা পরিষ্কার হবে আর কবে চাষ হবে আমি জানি না। দিদি যদি সর্ষে ছড়িয়ে দেন তাহলে সর্ষের মধ্যেই তো ভূত আছে, সে ভূত এবার বেরো ওনাদের গলা টিপবে। পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতির ক্ষেত্রে আপনারা কোনো পরামর্শ মমতা দেবেন কি, মুখ্যমন্ত্রীকে দেবেন কি? আপনি কমিউনিকেশন ঠিক করুন, অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করুন, এবং এখানে যে রাজনীতির নামে যে তোলাবাজি দাদাগিরি চলছে সেটা বন্ধ করুন। আপনি সাধারণ কর্মী থেকে ওদের উপরের নেতা পর্যন্ত, আমরা নারদা অপারেশনে দেখেছি মন্ত্রীরা বসে বসে নোট নিচ্ছেন। এই দৃশ্য দেখার পরে কেউ পশ্চিমবাংলায় আসবে? সেই পরিণাম হচ্ছে আজকে পঞ্চায়েত, ওদের মিউনিসিপ্যালিটির কাউন্সিলর থেকে এমএলএ সবার নামে দুর্নীতি, যারা তোলাবাজি করছে, ধমকি দিচ্ছে, জেলে যাচ্ছে, আপনারা দেখিয়েছেন। সেই জন্য এই যে মেসেজ যাচ্ছে পশ্চিমবাংলার বাইরে, এটা মোটেই ভালো না। এটা না পরিবর্তন হলে কোনো শিল্প আসবে না, কোনো ব্যবসাও করবে না কেউ। আজকে আইন শৃঙ্খলা কি মনে হয় কোথাও না কোথাও ক্লাবস করে গেছে? আইন শৃঙ্খলা বলে কিছু নাই, কিছুই না। রাত্রেবেলা 9টার পরে যে হাইওয়ে দিয়ে কেউ যায়, আমি প্রায় খড়গপুর থেকে আসি, সব জায়গায় সমস্ত হাজার হাজার ট্রাককে আটকে দিয়ে এক একটা ট্রাক ছেড়ে পয়সা নিচ্ছে। আমি ভিডিও করে রেখেছি, কেউ চাইলে আমি দেখাতে পারি। সেটা নিয়ে ডিএমকে ফোন করা হয়েছে, বলছে আমি কি করবো, এসপিকে বলুন। পুলিশও বুঝে গেছে যে বেশি দিন চলবে না, তোমরাও কামিয়ে নাও। ভাইরা কামাচ্ছে, দাদারা কামাচ্ছে, দিদিরা কামাচ্ছে, আমরা কেন বাদ যাই? এইভাবে কি কোনো সমাজ চলতে পারে? যে ধরনের ঘটনা একটা একটা আসছে ধীরে ধীরে, এ তো কোথাও কোনো সরকার আছে বলে বোঝাই যাচ্ছে না। আপনি যেটা বলছিলেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেটা বড় সমস্যা হয়েছে সন্ত্রাসবাদীদের আক্রমণ, ইতিমধ্যে আমরা খাগড়াগড়ের ইতিহাস দেখেছি, ঘটনা জানি।
জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ কার্যত পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্নারে লুকিয়ে রয়েছে বলে বিভিন্ন রিপোর্ট কার্যত বলছে। আপনাদের স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার। দেখুন, গত 2 বছর 2.5 বছরের মধ্যে ভারতবর্ষে যে এতদিন টেরোরিজম চলছে সেটা বন্ধ করেছে। খালি ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাকি কোথাও বম বিস্ফোরণ বলুন, মাইন বলুন, অ্যাটাক বলুন নাই। যেটুকু হচ্ছে বর্ডারে তার যা যোগ্য জবাব দিয়েছেন আমাদের সৈনিকরা, কেউ বেঁচে ফিরে যাচ্ছে না। কিন্তু পশ্চিমবাংলায় সমস্ত জেলাতে বম ব্লাস্ট হচ্ছে, হাতিয়ার তৈরি হচ্ছে, সমস্ত জেলায় সিমি বা আইএসের চর ধরা পড়ছে। ভারতবর্ষের রেকর্ড অনুযায়ী পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি গুপ্তচর ধরা পড়েছে 2-3 বছরের মধ্যে। কেন না, এটা সবচেয়ে সেফ শেল্টার। চলে আসো এখানে, খুব বেশি টিএমসি ঝান্ডাটা ধরে নাও, কেউ গায়ে হাত দেবে না। এই ধরনের পশ্চিমবাংলার ভবিষ্যৎকে অন্ধকার করা হচ্ছে। 2250 কিলোমিটার বর্ডার পশ্চিমবাংলার বাংলাদেশের সঙ্গে। সেই বাংলাদেশের বর্ডার দিয়ে যত অপরাধ হচ্ছে, গরু পাচার থেকে আরম্ভ করে জালি নোট থেকে আরম্ভ করে সোনা দানা সব জিনিস, সরকারের কোনো দায় নেই। কেন এখানে হয়? পাকিস্তান বর্ডারে হচ্ছে না, নেপাল বর্ডারে হচ্ছে না। সবচেয়ে বেশি কালো টাকা, জালি টাকা, ফেক কারেন্সি নেপাল এবং মালদা দিয়ে ঢোকে। 70% জালি নোট ভারতবর্ষে যেটা ঢোকে, এই দুটো বর্ডার দিয়ে ঢোকে। এই রাজ্যের সরকারের কোনো দায়িত্ব নেই। বারবার আইবি তো অ্যালার্ট করছে গোটা বিষয়টা কেন্দ্র করে। এই জন্য আজকে সমস্ত ঘটনাগুলো, এই যে শিশু পাচারের ব্যাপার, 2015 সালে ইউএনও বলেছিল যে পশ্চিমবাংলা হচ্ছে শিশু পাচারে 1 নম্বর ভারতের মধ্যে। 1004টি এফআইআর হয়েছিল, একটারও কিছু করা হয়নি। তার মানে আপনারা জানেন কি হচ্ছে, কোথাও একটা ব্যাপার আছে, তা আপনার লোক যুক্ত আছে, তাকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে যে ভয়ঙ্কর রূপ নিয়েছে, এরপরে কি আমরা বলতে পারি প্রশাসন কিছু আছে? এবার কি বিধানসভাতে আমরা দেখবো শীতকালীন অধিবেশনে দিলীপ ঘোষে আক্রমণাত্মক মেজাজ দেখতে পাবো? দিলীপ ঘোষ আক্রমণাত্মক সবসময়ই। দিলীপ ঘোষকে তাই সময় না দিয়ে দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হয়। আমি স্পিকার থেকে পার্শ্বদীয় মন্ত্রী সবার সঙ্গে দেখা করেছি। আমার মনে হয় যে ওনারা চান দিলীপ ঘোষ না বলুক, কিন্তু ওই করে তো আটকানো যাবে না। আমি তো ভেতরে চাই, বাইরে বেশি লড়তে চাই। আমরা মাঠে ঘাটে লড়াই করে আমাদের উপস্থিতি বুঝিয়ে দেবো, লোককে বুঝিয়ে দেবো যে এদেরকে আমরাই হাঁটাতে পারি। একটা ব্যক্তিগত প্রশ্নে যায়, তখন তো রাজনৈতিক অর্থনৈতিক অনেক কথা হলো। মন যখন আপনার অশান্ত হয়, কাকে স্মরণ করেন আপনি? দেখুন, সারা জীবনই একটা বিশেষ ধরনের জীবন পদ্ধতিতে আমি বিশ্বাসী। সকালবেলা ওঠা, ব্যায়াম করা, আরএসএসের শাখায় যাওয়া, আর মেডিটেশন প্রাণায়াম করা, আর তারপর বাকি কাজ করা। হ্যাঁ, যখন কাজের চাপ পড়ে বা কিছু এই ধরনের তৈরি হয়, অনেক আমার সিনিয়র যারা আছেন বয়স্ক, তারা খালি সংগঠনের লোক নয়, বাইরের লোকও আছেন যারা ইত্যাদি, তাদের কাছে যাই, সমস্যার কথা বলি। কিছু ভালো বই পড়ি, মহাপুরুষদের জীবনী হোক বা এই ধরনের ধার্মিক বিষয় যেটা মনকে শান্ত করে। এইভাবেই করি। কখনো নিজেকে মনে হয়নি আমি অশান্ত হয়ে গেছি বা আমার ব্রেক ফেল হয়ে গেছে, সবসময় কন্ট্রোলেই থাকে। বাকি বন্ধু বান্ধব যারা আছেন সংগঠনে, এর বাইরে বিশেষ সম্পর্ক আমি রাখি না, আত্মীয় স্বজন বা অন্য কিছু। এত বছর ধরে সংগঠনে আছি, তো বহু স্তরের লোক আছেন, তাদের সঙ্গে মেলামেশা করি, গল্প করি, ফ্রি থাকি, এ নিয়ে কোনো টেনশন নেই। পরিবারের সঙ্গে সময় দেন কি করে? বিরক্ত হয় না তারা পরিবারের লোক? পরিবার নাই আমার, আমি 32 বছর আগে বাড়ি ছেড়েছি, সেই জন্য মা আছেন, ভাইরা আছেন, কখনো কখনো কয়েক মাস অন্তর দিয়ে একবার দেখা এখন করি। তো আপনি ব্যস্ত বিধায়ক, ভাইরা বলেন না যে তুমি এখন বিধায়ক, তুমি রাজ্য সভাপতি, একটু সময় দাও? আগের দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষ। আগে আমি যেতাম দেখা করতে, এখন ওনারাই আসেন, দেখা করে যান। আমি খড়গপুরে যাই, একজন ভাই উড়িষ্যায় থাকেন, একজন গ্রামে থাকেন, দাদা এক জায়গায় থাকেন মাস্টারমশাই, তারা প্রয়োজনে দেখা করেন, বা ওইদিকে গেলে একবার বাড়িতে ঢুকে একবার খেয়ে এলাম, দেখা করে এলাম, ব্যাস এই পর্যন্তই সম্পর্ক আছে। কোনো বাংলা ছায়াছবি দেখছেন নতুন কোনো? ছায়াছবি তো ইদানিং দেখা হয়নি। আমি এক সময় 6 মাস আমাদের ফিল্ম সেন্সর বোর্ডের মেম্বারও ছিলাম, তো সপ্তাহে একটা সিনেমা আমাকে দেখতে হতো পাস করাবার জন্য। তো সেটাও খুব কষ্টকর ছিল, ওই বাংলা বই সব পুরোটা দেখাও মুশকিল হয়। তো সিনেমা দেখার শখ ছিল কলেজ জীবনে, খুব সিনেমা দেখেছি। পছন্দের নায়ককে? হিন্দি বই দেখেছি হিন্দি শেখার জন্য। তো অমিতাভ বচ্চনের অভিনয় খুব ভালো লাগে নিঃসন্দেহে। বাংলায় উত্তম কুমারের সিনেমা ভালো লাগতো যখন ছোট ছিলাম, দেখেছি সারানো সুর ইত্যাদি। তারপরে হিরোদের সিনেমা পুরোটা দেখা কষ্টকর এখন, সেই জন্য দেখার ইচ্ছা খুব একটা হয় না। গান ফান শোনেন? গান শুনি, আমার গাড়িতে পেন ড্রাইভে থাকে, বিশেষ করে পুরোনো দিনের গান, রবীন্দ্রসঙ্গীত এবং রফির গান, কিশোরের গান, মুকেশের গান, লতা মঙ্গেশকরের গান, এই ধরনের পুরোনো ওল্ড মেলোডি যে হিন্দি গান, ওটা আমি বেশি শুনি। রবীন্দ্রসঙ্গীত শুনি, বাবুল সুপ্রিয়র কিছু সিডি আমার কাছে আছে, সেটাও শুনি। সব মিলে আপনি খুব কালারফুল ম্যান দিলীপ ঘোষ। সবসময় আনন্দেই থাকি, আনন্দে রাখার চেষ্টা করি, কারণ বাকি বাধা বিঘ্ন আসবেই। আমার কাছে রাজনৈতিক ফিল্ডটা নূতন, আমি শিখছি, এর মধ্যে রাস্তা বার করে কি করে কুল থাকা যায় চেষ্টা করছি। সংগঠক পোর খাওয়ার রাজনীতিবিদ, হ্যাঁ, আপনি বলুন আর না বলুন, কিন্তু অন্য সংগঠনে এই ধরনের চ্যালেঞ্জ জটিলতা থাকে না, সেখানে কাজ করো ফ্রি মনে। এখানে কি হয়, মাথার কাজটা বেশি, বিনা কারণে জটিলতা আসে, ভিতর থেকে আসে, বাইরে থেকে আসে। তারপরে বিধানসভা যুক্ত হয়ে গেছে, তারপরে বিধানসভা ক্ষেত্র যুক্ত হয়ে গেছে, দায়িত্ব অনেক বেড়ে গেছে। যে কাজটা আমি শিখছি, আমার জানা ছিল না কীভাবে কাজ করতে হয়, সমস্যা সমাধান করতে হয়, তো শেখার ইচ্ছা থাকলে সব শেখা যায়। খুব তাড়াতাড়ি শেখার চেষ্টা করছি, কতটা শিখতে পারছি সেটা ভবিষ্যতই বলবে। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদের। আপনার আগামী দিন ভালো কাটুক, রাজনীতি আরও বেশি উত্তরণ হোক,
আরও পশ্চিমবঙ্গে বিজেপির অগ্রগতি হোক। আর আমাদের চোখ থাকবে আপনার দিকে, আপনি কী করছেন, আপনি কী করতে পারলেন না সেটাও আমাদের নজরে থাকবে। ধন্যবাদ। আমরা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য শুনলাম, আলোচনা করলাম, সাক্ষাৎকার নিলাম। হ্যাঁ, ব্যর্থতাও স্বীকার করলেন, সাংগঠনিক শক্তিবৃদ্ধি সে অর্থ হয়নি। 2019 অনেক দূর, তবে সেক্ষেত্রে সংগঠনকে আরও বেশি মজবুত করতে হবে, চাঙ্গা করতে হবে। তবে আন্দোলন জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। নোট বিতর্ক নিয়ে যা চলছে তা গিমিক চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম একসঙ্গে রাজনীতি করছে, এইসব নানান বিতর্ক থাকবে। আমাদেরও নজর থাকবে দিলীপ ঘোষের নেতৃত্ব নিয়ে বিজেপিকে কতদূর নিয়ে যেতে পারেন, সময় বলবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সাধনা বাংলা, নির্ভীক, নিরপেক্ষ।